হ্যালো বন্ধুরা, শেখবাড়ি বর্ষার সাথে কি হয়েছিল শেষ পাঠ নিয়ে চলে আসলাম। শেখবাড়ি সেই ঝড়ো রাতের পর রাফিদের ফ্ল্যাটের সকালটা ছিল অদ্ভুত রকমের শান্ত। গত রাতের ঘটনা প্রযোজনা একটা সিনেমার মতো তার চোখের সামনে ভাসছিল। মায়ের অপমানের প্রতিশোধ সে নিয়েছে, তবে কোনো চিৎকার বা ধ্বংসলীলার মাধ্যমে নয়। নিয়েছে নিজের অধিকার প্রতিষ্ঠা করে, নিজের সম্মান আদায় করে। শেখবাড়ির কর্তৃকে তার প্রাপ্য আসনে বসিয়ে দিয়ে সে নিঃশব্দে ফিরে এসেছে। সে জানে তার এই এক পদক্ষেপ ক্ষমতার যে ভারসাম্য সে নাড়িয়ে দিয়ে এসেছে তা সামলাতে রাহাতের অনেক সময় লেগে যাবে। কিন্তু রাফিদের মনে এখন আর কোনো প্রতিশোধের আগুন নেই। আছে এক গভীর শূন্যতা আর মুক্তির প্রশান্তি। আসছে সবকিছুর ঊর্ধ্বে, আসছে উড়াল দেবে এক নতুন আকাশে, যেখানে অতীতের কোনো ছায়া তাকে তাড়া করবে না। কোম্পানির অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগটা ছিল অপ্রত্যাশিত। প্রতি বছর সেরা কর্মীকে এই সুযোগ দেওয়া হয়। রাফিদ তার কাছে এতটাই ডুবেছিল যে সে প্রায় ভুলে গিয়েছিল এই প্রতিযোগিতার কথা। যখন তার নাম ঘোষণা করা হলো, তখন সে প্রথমবার অনুভব করলো ভাগ্য হয়তো তার জন্য নতুন কোনো দরজা খুলে দিচ্ছে। এই শহর, এই চেনা মুখ, এই স্মৃতিগুলো থেকে দূরে যাওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। সকালে নাস্তা শেষে গোপন চাচা এলেন। তার চোখে মুখে এখনো গত রাতের বিষয়ে আর মুগ্ধতা লেগে আছে। তিনি রাফিদের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি যা করলা তা রাজার মতো কাজ। নিজের মায়ের সম্মান ফিরাইয়া দিলা। রাফিদ মৃদু হাসলো। সে ড্রয়ার থেকে একটা খাম বের করে গপু চাচার হাতে দিল। চাচা, এটা রিয়ার জন্য, ওর বাসার ঠিকানাই দিয়ে আসবেন। খামের ভেতরে 4 লাখ টাকা আছে। গপু চাচা চমকে উঠলেন, এত টাকা? বাবা, এটা কি? রাফি শান্তভাবে বলল, এটা কোনো দেনা পাওনা নয় চাচা। একটা মানুষ নতুন করে জীবন শুরু করতে চাইলে কিছুটা ভরসা লাগে। আমি চাই না আমার সাথে সম্পর্কের কারণে ওর ভবিষ্যৎ নষ্ট হোক। এটা ওর কাজে লাগবে। এরপর রাফিদ তার সবচেয়ে কঠিন কথাটা বলার জন্য প্রস্তুত হলো। সে গফুর চাচার কাঁধে হাত রেখে বলল, চাচা, আমি তো আজ চলে যাচ্ছি। আপনি আপনার পরিবারকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসুন। আমার এই ফ্ল্যাটে থাকবেন। আমি প্রতি মাসে আপনার আর আপনার পরিবারের খরচের জন্য টাকা পাঠিয়ে দেব। শুধু আমার একটা অনুরোধ রাখবেন। গফুর চাচা অশ্রু সজল চোখে তাকিয়ে রইলেন। রাফিদ বলল, আমি যে টাকা পাঠাবো সেখান থেকে প্রতি মাসে কিছু টাকা আমার মায়ের খাওয়া খরচের জন্য সে বাড়িতে পৌঁছে দেবেন, সরাসরি তার হাতে, যেন তার কোনো কিছুর জন্য কারো মুখাপেক্ষি হতে না হয়। এই কথাটা শোনার পর গফুর চাচা নিজেকে সামলাতে পারলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাবা, এটা তুমি কি করলা? নিজের মারে নিজের কাছে না রাইখা আর একজনের সংসারে ফালাইয়া রাখলা। রিয়া মারে ছাইরা দিলা, আর এখন নিজেও দেশ ছাইরা চলে যাইতেছ। আমি তোমারা বুঝি নাই বাবা, তুমি কি কাউরেই ভালোবাসো না? রাফিদের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে কিভাবে বোঝাবে এই সরল মানুষটাকে, যে মানুষগুলোকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের কাছ থেকে সে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে? এই ভালোবাসাটাই তার সবচেয়ে বড় দুর্বলতা, তার সবচেয়ে বড় পিছুটা। এদের সামনে থাকলে সে কোনোদিনও নিজের সাথে করা অন্যায় ভুলতে পারবে না, নতুন করে বাঁচতে পারবে না। সে চাচাকে জড়িয়ে ধরে বলল, চাচা, আপনি হয়তো একদিন বুঝবেন আমি এই মানুষগুলোকে প্রচন্ড ভালোবাসি বলেই এদের থেকে দূরে চলে যাচ্ছি। কাছে থাকলে এই ভালোবাসাটা শুধু কষ্টই দেবে, শান্তি দেবে না। দুপুরে গোছগাছ করার সময় রাফিদ একটা ডায়েরি আর কলম নিয়ে বসলো। তার কিছু কথা বলার ছিল যা সে মুখে বলে যেতে পারবে না। সে একটা চিঠি লিখতে শুরু করলো, যা সে যাওয়ার আগে গফুর চাচার হাতে দিয়ে যাবে। প্রিয় মা, রিয়া এবং গফুর চাচা, আমি যখন এই চিঠিটা আপনাদের হাতে পৌঁছাবে তখন আমি হয়তো এই দেশে থেকে অনেক দূরে। কিছু কথা ছিল যা সামনাসামনি বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই আমার ছিল না, তাই এই অক্ষরের আশ্রয় নেওয়া। মা, তোমাকে দিয়ে শুরু করি। আমি জানি তুমি আমাকে কখনোই মন থেকে ভালোবাসতে পারোনি।
ছোটবেলা থেকে দেখতাম রাহাতের জন্য তোমার চোখে যে স্নেহ ঝরে পড়তো, আমার জন্য সেখানে থাকতো এক উদাসীনতা। আমি কারণ খুঁজতাম, নিজেকে দোষ দিতাম। অনেক পরে খালামণির কাছে শুনেছিলাম আমার জন্মের দিন নানা ভাই মারা গিয়েছিলেন। সেই শোক হয়তো আমার প্রতি তোমার ভালোবাসার পথে দেয়াল তুলে দিয়েছে, কিন্তু তোমাকে দোষ দেই না মা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, কিন্তু আমিও তো তোমারই সন্তান। তোমার একটুখানি স্নেহের জন্য আমার ভেতরটা হাহাকার করতো। যাই হোক, আমি তোমাকে শেখবাড়ির তোমার রানীর আসনে ফিরিয়ে দিয়ে এসেছি, কারণ নিজের দেশ শেষে তুমি শেখবাড়ি করতি। আর আমার মা, তোমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব ছিল। আশা করি রাহাত তোমাকে সেই সম্মান দেবে। আমি দূর থেকে তোমার খোঁজ খবর নেব। ভালো থেকো মা। রিয়া, তোমাকে কি বলবো আমি জানি না। আমাদের ভালোবাসাটা হয়তো সত্যি ছিল, কিন্তু আমাদের ভাগ্যটা ছিল না। যে বিশ্বাস আর ভরসার উপর একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে, সে ভিত্তিটাই তুমি নাড়িয়ে দিয়েছিলে। আমি তোমাকে দোষারোপ করে ছোট করতে চাই না। হয়তো তোমার দিক থেকেও কোনো বিষণ্ণতা ছিল। ডিভোর্স পেপারে তোমার শাড়িটা দেখে ওকে ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানি এটাই আমাদের দুজনের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। জোর করে ধরে রাখা সম্পর্কের চেয়ে সম্মানের সাথে বিচ্ছেদ শ্রেয়। তোমার জন্য কিছু টাকা পাঠিয়েছি, এটাকে আমার করুণা ভেবো না। এটা আমার শেষ দায়িত্ব। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নতুন করে জীবনটাকে সাজাও। তোমার জন্য আমার কোনো অভিযোগ নেই, শুধু শুভকামনা রইল। গফুর চাচা, আপনি আমার বাবার মতো। যে সময়ে আমার নিজের লোকেরও পর হয়ে গিয়েছিল, তখন আপনি আগলে রেখেছিলেন। আপনার ঋণের কথা আমি এই চিঠিতে লিখে শেষ করতে পারবো না। আমি জানি আমার সিদ্ধান্ত আপনি খুব কষ্ট পেয়েছেন। আপনি ভাবছেন আমি সবাইকে ছেড়ে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাচ্ছি না চাচা, আমি মুক্তি খুঁজছি। আমার মা, রিয়া, এরা আমার জীবন সবচেয়ে বড় অংশ, কিন্তু এদের দিকে তাকালে আমার শুধু মনে পড়ে যাই বঞ্চনা আর প্রতারণা কথা। এই স্মৃতি নিয়ে আমি বাঁচতে পারবো না। আমার ভেতরের মানুষটা মরে যাবে। তাই আমার এই দূরে যাওয়া পিছুটান না রাখার জন্যই আমি রিয়াকে ছেড়ে দিয়েছি। মাকে তার সম্মানের জায়গায় রেখে এসেছি, কারণ আমি জানি এরা আমার সাথে থাকলে আমি সারা জীবন অতীতের ক্ষতে আটকে থাকবো। আপনি আমার পরিবারকে নিয়ে এই ফ্ল্যাটে থাকবেন, এটাই আমার শান্তি। আপনি ভালো থাকলে আমি বুঝবো আমার এখনো কেউ আছে। বিদায়, ইতি রাফিদ। চিঠিটা খামে ভরে রাফিদ সেটা যত্ন করে রেখে দিল। বিকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তার ভেতরটা অদ্ভুতভাবে শান্ত ছিল। গাড়িতে গফুর চাচা আমার পাশে বসেছিলেন, তার চোখে দুটো ফোলা। গফুর চাচা এয়ারপোর্টে পৌঁছাতে না পৌঁছাতে গাড়ি থেকে নেমে পড়ল। এয়ারপোর্টে পৌঁছে একটা অপ্রত্যাশিত দৃশ্য অপেক্ষা করছিল রাফিদের জন্য। গফুর চাচার পাশে দাঁড়িয়ে আছে রিয়া, পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, মুখে কোনো প্রসাধন নেই, চোখ দুটো রাজ্যের বিষণ্ণতা, কিন্তু কোনো অভিযোগ নেই। এই প্রথমবার সে রাফিদের একটা কথা রেখেছে, বিদায় দিতে এসেছে। রাফিদ গফুর চাচাকে বলে দিয়েছিল রিয়া যেন শেষবারের মতো একবার এয়ারপোর্টে আসে। রাফিদ গাড়ি থেকে নামলো, রিয়া কয়েক পা এগিয়ে এলো। কোনো কথা হলো না। দুজনের চোখেই ছিল হাজারো না বলা কথার ভিড়। রিয়া চোখ দিয়ে দুপুরটা জল গড়িয়ে পড়ল। সে আঁচলে মুখ ঢাকলো। রাফিদ গফুর চাচার দিকে এগিয়ে চিঠিটা তার হাতে দিল। চাচা, এটা রেখে দিন, আমার ফ্লাইট কল করার পর পড়বে, আর সাবধানে থাকবে। গফুর চাচা তাকে শক্ত করে জড়িয়ে ধরলে। নিজের খেয়াল রেখো বাবা। এরপর রাফিদ শেষবারের মতো রিয়ার দিকে তাকালো। মেয়েটা ফেল ফেল করে তাকিয়ে আছে। রাফিদ শুধু আলতো করে মাথা নাড়লো, যার অর্থ হয়তো ছিল ভালো থেকো। তারপর তার পেছনে না তাকিয়ে সে ঢুকে গেল ডিপার্চার চাউলের লজের দিকে। কাঁচের দেয়ালের উপাসে দাঁড়িয়ে থাকা দুটি বিষণ্ণ মুখকে পেছনে ফেলে শেখবাড়ির বড় ছেলে এগিয়ে চলে এক নতুন জীবনের পথে। বিশাল প্লেনটা যখন রানওয়ে ও ছেড়েও আকাশে উড়াল, রাফিদ জানালা দিয়ে নিচে ঝপসা হয়ে যাওয়া ঢাকার দিকে তাকালো। এই শহর তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেক কিছু শিখিয়েছে, আর সে সব হিসেব চুকিয়ে দিয়ে যাচ্ছে। তার মনে কোনো রাগ নেই, ক্ষোভ নেই,
আছে শুধু একরাশ মুক্তি। নির্বাসিত রাজপুত্র আর স্বেচ্ছায় তার রাজ্য ছেড়ে যাচ্ছে নতুন এক সাম্রাজ্য গড়ার জন্য, যে সাম্রাজ্যের ভিত্তি হবে আত্মসম্মান, পরিশ্রম আর স্বাধীনতা। হ্যালো বন্ধুরা, শেখবাড়ি বড় ছেলে গল্পটা তোমাদের কেমন লেগেছে? সিজন 2 পেতে কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।